ওরে নোংরা কাঙাল, তুই আবার এখানে ঢুকতে সাহস করলি? বেরিয়ে যা এখান থেকে, নইলে আজ তোর হাড়গোড় চুরমার করে দেব। গার্ড, এই অবর্জনকে টেনে রাস্তায় ফেলে দাও। এমন শাস্তি দাও যাতে সে নিজের অবস্থা চিরকাল মনে রাখে। তন্বী হাসি। প্লিজ আমাকে সাহায্য করো না। তোমার মতো পোকা এখানে শুধু ভিক্ষা চাইতে আসে, বুঝলে? নিজের চেহারা দেখো। সত্যি, এটাকে দেখলেই বমি আসে। কেউ একে দূর করে দাও, নইলে আমার অতিথিদের মেজাজ একদম খারাপ হয়ে যাবে। আজ তুমি আমার দারিদ্র্যের উপহাস করছ? কাল তোমার জানা হবে যে অবস্থার সময়ই বদলে দেয়। সকাল ৫টে বাজছিল আর পুরো শহরে কুয়াশার চাদর জড়িয়েছিল, কিন্তু অঙ্কুশের জন্য দিন শুরু হয়েছিল ৩ ঘণ্টা আগেই। সে তার পুরনো আর মরচে ধরা সাইকেল রিকশায় মাছের ভারী ঝুড়ি চাপিয়ে শহরের পিছলি গলিতে প্যাডেল মারছিল। তার পায়ে ছিল ছেঁড়া চপ্পল, যার একটা স্ট্র্যাপ ভেঙে গিয়েছিল, আর সে সেটাকে সাদা সুতো দিয়ে জোড়াতালি দিয়ে রেখেছিল। অঙ্কুশ মাত্র ২৪ বছরের, কিন্তু তার মুখে ছড়িয়ে থাকা ক্লান্তি তাকে ১৫ বছর বড় দেখাচ্ছিল। তার ধূসর জামার কলারে ঘাম আর মাছের আঁশের পুরু স্তর জমে গিয়েছিল, কারণ তার কাছে বদলানোর জন্য মাত্র এক জোড়া কাপড় ছিল। মাছের বাজারে কাজ শেষ করে তাকে সোজা নির্মাণ সাইটে যেতে হতো, যেখানে ইট বালি বইয়ের কাজ মিলত। অঙ্কুশ এসব কোনো শখে করছিল না, বরং তার বাধ্যতার কারণে করছিল। তার মা, যিনি একসময় স্বাভিমানী মহিলা ছিলেন, এখন হার্টের সমস্যায় বিছানায় আটকে গিয়েছিলেন। মায়ের দামি ওষুধের খরচ আর বাড়ির ভাড়া চোকানোর বোঝা অঙ্কুশের সেই কাঁধে ছিল, যা ক্ষুধার কারণে প্রায়ই কাঁপতে থাকত। দারিদ্র তাকে এতটাই জড়িয়েছিল যে সে রাতে প্রায় অর্ধপেট খেয়ে ঘুমাত, যাতে মাকে ফল আর দুধ খাওয়াতে পারে। যখন সে মাছের বাজারে ঝুড়ি নামিয়ে নির্মাণ সাইটে পৌঁছাল, তখন সেখানকার ম্যানেজার তাকে দেখেই গালাগালি শুরু করে দিল। ম্যানেজার চিৎকার করে বলল, ওরে ফটি চোর, কাল ১০ মিনিট দেরি হয়েছিল, আজকের অর্ধেক মজুরি কাটা যাবে। অঙ্কুশ হাত জোর করে অনুনয় করল, সাহেব, মায়ের শ্বাসকষ্ট বেড়েছিল, তাই একটু সময় লেগেছে। কিন্তু ম্যানেজার তার কথা একদম শোনেনি এবং তাকে ধাক্কা দিয়ে ইটের স্তূপের দিকে পাঠিয়ে দিয়েছে। যখন অঙ্কুশ ৫০ কেজির ইটের বোঝা নিজের পিঠে তুলল, তখন তার হাঁটু কেঁপে গেল। তার কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, কিন্তু সে জানত আজ কাজ না করলে সন্ধ্যায় ঘরে অন্ধকার থাকবে। সাইটের ধুলো আর বালি তার ফুসফুসে ভর্তি হচ্ছিল, যার কারণে বারবার কাশি উঠছিল। কিন্তু বিশ্রাম নেওয়ার মানে মজুরি কাটা। দুপুর পর্যন্ত কাজ করার পর যে কটা টাকা পেল, সেগুলো সে তার ফাটা পকেটে খুব যত্ন করে রেখে দিল। আজ তাকে তনবীর এলাকাতেও যেতে হবে, যেখান থেকে পুরনো লোহা আর ধাতু সংগ্রহ করে কিছু বেশি টাকার ব্যবস্থা করতে হবে। যখন অঙ্কুশ তনবীর সেই আলিশান বাড়ির সামনে তার পুরনো সাইকেল রিকশা নিয়ে দাঁড়াল, তখন তার সেই পুরনো দিনগুলো মনে পড়ে গেল, যখন সে আর তনবী একসঙ্গে স্বপ্ন দেখত। কিন্তু আজ সেই বাড়ি তার কাছে কোনো দুর্গের মতো অভেদ্য হয়ে গিয়েছিল। সে যেই গেটের কাছে গিয়ে ডাক দিল, ভেতর থেকে তনবীর পোষা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। তখন বারান্দা থেকে তনবী বেরিয়ে এলো, হাতে দামি আইসক্রিমের কাপ ধরা আর সবুজ পোশাক পরা। অঙ্কুশকে এই অবস্থায় দেখে তনবীর মুখে ঘৃণার ঢেউ খেলে গেল। সে নাক কুঁচকে বলল, তোমার মতো ভিখারিদের লজ্জা করে না যে সকাল সকাল নিজের অপয়া নিয়ে আমার দরজায় চলে আসো? অঙ্কুশ ধীর কণ্ঠে বলল, তনবী, তোমার বাড়িতে কিছু পুরনো লোহা বা ধাতুর টুকরো আছে? আমার টাকার খুব দরকার। তনবী জোরে হাসল আর তার হিল জুতো দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে বলল, লোহা তো অনেক আছে, কিন্তু তা বেচার জন্য আমি তোমাকে আমার চৌকাঠে আসতে দেব না। তনবীর বাগদত্ত, যে শহরের এক বড় রিয়েল এস্টেট ব্যবসায়ীর ছেলে, সেও বাইরে বেরিয়ে এলো আর অঙ্কুশের সাইকেল রিকশায় লাথি মেরে দিল, যাতে অঙ্কুশ মাটিতে পড়ে গেল। সেই ধনী ছেলেটি তার পকেট থেকে ৫০ টাকার নোট বের করে অঙ্কুশের মুখে থুতু লাগিয়ে সেটা আটকে দিল। সে বলল, নে ভিখারি, এটা রাখ, আর তোর এই জঞ্জাল রিকশাটা এখান থেকে সরা, নইলে পুলিশ ডেকে দেব। অঙ্কুশ মাটিতে পড়েছিল এবং তার হাতের তালু ছিলে গিয়ে রক্ত ঝরছিল। তন্নি দয়া দেখানোর বদলে তার গার্ডকে আদেশ দিল, এই আবর্জনাকে টেনে রাস্তার ওপারে ফেলে দাও। গার্ড অঙ্কুশের কলার ধরে কুকুরের মতো টেনে গেটের বাইরে বের করে দিল। গলির লোকেরা এই তামাশা দেখে হাসাহাসি করছিল, আর অঙ্কুশ তার ছেঁড়া জামা গুটিয়ে চুপচাপ তার রিকশা তুলছিল। তার চোখে জল ছিল, কিন্তু সে সেগুলো পড়তে দেয়নি, কারণ সে জানত যে জল মোছার কেউ আর নেই। অঙ্কুশ রাস্তায় পড়ে থাকা সেই নোটগুলো তুলে নিল
যেগুলো পড়ে গিয়ে ছড়িয়ে গিয়েছিল, এবং রিকশায় চড়ে তার বস্তির দিকে রওনা দিল। পথে সেই বাড়ির মালিকের সঙ্গে দেখা হল, যিনি গত 4 মাস ভাড়া না পেয়ে তার মালপত্র রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়ে রেখেছিলেন। বাড়ির মালিক অঙ্কুশের রাস্তা আটকে তার রিকশার চাকা খুলে নিল। চিৎকার করে বলল, যদি কাল সকালের মধ্যে টাকা না আসে তাহলে তোর সেই অসহায় মাকে নিয়ে ফুটপাতে ঘুমাতে যা। অঙ্কুশ শুধু মাথা নিচু করে রাখল এবং কিছু বলল না, কারণ সে জানত যে জবান চালানোর ক্ষমতা শুধু ধনীদেরই আছে। যখন সে তার ছোট ঘরে পৌঁছল, তখন সেখানে অন্ধকার ছিল, কারণ বিদ্যুৎ চলে গিয়েছিল। তার মা খাটে শুয়ে ছটফট করছিলেন এবং বুকে ব্যথায় কাতরাচ্ছিলেন। অঙ্কুশ অন্ধকারেই তাদের কপালে ঠান্ডা পানির পট্টি দিল এবং পকেট থেকে সেই মুচড়ানো নোটটা বের করল, যেটা তাকে অপমান করে দেওয়া হয়েছিল। অঙ্কুশের আত্মা কেঁপে উঠল। যখন তার মা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, বাবা, কিছু খাবার এনেছ? অঙ্কুশের কাছে বলার কিছু ছিল না। সে শুধু পানির গ্লাস মায়ের ঠোঁটে ছুঁইয়ে দিল। সেই রাতে সে খালি পেটে মেঝেতে শুয়েছিল এবং জানালা দিয়ে দেখা সেই উঁচু অ্যাপার্টমেন্টগুলো দেখছিল, যেখানে আলো জ্বলছিল। সে নিজের মুঠো এত জোরে চেপে ধরেছিল যে তার নখ তার চামড়ায় বিঁধে গিয়েছিল। তার মাথায় বারবার তন্নির সেই কথাগুলো গুঞ্জন করছিল যে তোমার মতো পোকা শুধু নোংরাতে থাকার জন্যই তৈরি হয়েছে। অঙ্কুশ নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে এসব সহ্য করবে, যতক্ষণ না তার মা সুস্থ হয়ে ওঠেন। রাতের নিস্তব্ধতায় তার মায়ের কাশি পুরো ঘরে গুঞ্জন করছিল, আর অঙ্কুশ মেঝেতে শুয়ে ফাটা চাটাইয়ের তন্তুগুলো আঙুল দিয়ে নাড়াচ্ছিল। তার মনে পড়ছিল কিভাবে কাল তন্নি তাকে সর্বসমক্ষে অপমান করেছিল, আর তার বাগদত্ত তার রিকশায় লাথি মেরেছিল। সকাল 5টে বাজতেই অঙ্কুশের চোখ খুলে গেল, কারণ সে জানত যদি আজ সে বাজারে তাড়াতাড়ি না পৌঁছায় তাহলে অন্য কেউ তার জায়গায় ঝুড়ি বইয়ের কাজ নিয়ে নেবে। সে আস্তে করে তার মায়ের কপাল ছুঁয়ে দেখল, যা এখনও ব্যথায় তপ্ত ছিল, এবং চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে শিশির পড়ছিল, আর অঙ্কুশের পুরনো জামা সেই ঠান্ডা হাওয়া আটকাতে অক্ষম ছিল। সে তার সেই ভাঙা রিকশা তুলে নিল, যার চাকা কাল বাড়ির মালিক খুলে নিয়েছিল, এবং সেটা ঠিক করার চেষ্টা করল। তার হাতে গ্রিজ আর ময়লা জমে গিয়েছিল, কিন্তু তার কাছে হাত ধোয়ার জন্য সাবানও ছিল না। পথে চলতে চলতে প্রতি মোড়ে সেই লোকগুলোকে দেখছিল যারা কাল তার উপহাস করেছিল। অঙ্কুশ যখন বাজারে পৌঁছল, তখন সেখানকার দৃশ্য আরও ভয়ঙ্কর ছিল, কারণ আজ সেখানে কাজ কম আর শ্রমিক বেশি। ম্যানেজার অঙ্কুশকে দেখেই নাক কুচকে বলল, ওরে ফটিজ কর, আজ কাজ নেই, এখান থেকে দূর হয়ে যা। অঙ্কুশ ম্যানেজারের পা জড়িয়ে ধরে কাকুতি মিনতি করে বলল, সাহেব, আজ মায়ের ওষুধ কিনতে হবে, আমাকে যে কোনো ছোট কাজ দিয়ে দিন। ম্যানেজার তার জুতো অঙ্কুশের হাতের উপর রেখে চাপ দিয়ে বলল, কাজ চাইলে যা, পেছনের নর্দমাটা সাফ কর, কারণ অন্য কেউ সেই নোংরা কাজ করতে রাজি নয়। অঙ্কুশের বুক মুখে চলে এলো, কারণ সে এক পড়াশোনা করা পরিবার থেকে এসেছিল, কিন্তু তার বাধ্যতার সামনে সে মাথা নিচু করে নিল। সে সেই দুর্গন্ধময় নর্দমার কাছে গিয়ে হাত দিয়ে সেই আবর্জনা সাফ করতে লাগল, যা দেখে লোকেরা চোখ ফিরিয়ে নেয়। দুপুর পর্যন্ত সে পুরোপুরি নোংরা আর কাদায় মাখামাখি হয়ে গেল, এবং তার শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছিল যে মাছি তার চারপাশে ভনভন করছিল। কাজ শেষ করে যখন সে ম্যানেজারের কাছে টাকা নিতে গেল, তখন ম্যানেজার তাকে মাত্র 30 টাকা দিয়ে বলল, বাকি টাকা কাল পাবি। অঙ্কুশ যখন প্রতিবাদ করার চেষ্টা করল, তখন ম্যানেজারের লোকেরা তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। অঙ্কুশ সেই অবস্থাতেই রিকশায় চড়ে বাড়ির দিকে যাচ্ছিল যে তখন রাস্তায় একটা দামি শোরুমের বাইরে তন্নি তার সখীদের সঙ্গে দাঁড়িয়েছিল। তন্নি যেই অঙ্কুশকে সেই অবস্থায় দেখল, সে জোরে জোরে হাসতে শুরু করল এবং তার সখীদের বলল, দেখো, এই হলো আমার পুরনো প্রেমিক, যে এখন নর্দমার পোকা হয়ে গেছে। তন্নির সখীরা মুখে রুমাল চাপা দিয়ে অঙ্কুশের উপর ঠাট্টা করতে লাগল যে কি নোংরা দুর্গন্ধ বেরোচ্ছে। তন্নি এগিয়ে এসে অঙ্কুশের রিকশায় তার কোল্ড ড্রিঙ্ক ঢেলে দিয়ে বলল, অন্তত একটু সাফ তো হয়ে যাবে। অঙ্কুশ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ সে জানত যদি সে পাল্টা জবাব দেয় তাহলে ব্যাপার বাড়বে। তন্নি অঙ্কুশের কানের কাছে এসে ধীরে ধীরে বলল, তুমি যতই মেহনত করো না কেন, তোমার কপালে শুধু নর্দমা সাফ করাই লেখা আছে।
অঙ্কুশ সেখান থেকে বেরিয়ে সোজা একটা ছোট ক্লিনিকে গেল, যেখানে সে তার পকেটের সেই 20 টাকা ডাক্তারের সামনে রাখল। ডাক্তার তাকে ধমক দিয়ে বলল, এই টাকায় তো পট্টিও আসে না, তোমার মাকে নিয়ে অন্য কোথাও যাও। অঙ্কুশের চোখে রক্ত উঠে এসেছিল, কিন্তু সে নিজের মুঠো শক্ত করে বাইরে বেরিয়ে এলো। তখন রাস্তায় এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হল, যিনি তাকে চিনতে পেরে একটা খাম দেওয়ার চেষ্টা করলেন। সেই লোক বললেন, বাবা, কতদিন এভাবে জুতোর মতো পড়ে থাকবে? তোমার মায়ের অবস্থা দেখা যাচ্ছে না। অঙ্কুশ সেই লোককে চুপ করার ইশারা করল এবং খাম নিতে অস্বীকার করল, কারণ সে চায়নি যে তার সত্যি এখনও কারোর সামনে আসুক। সে বাড়ি পৌঁছে দেখল যে বাড়ির মালিক তার মাকে খাটসহ বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে দিয়েছে। তার মা ধুলোয় পড়ে ছটফট করছিলেন এবং পাশে তাদের ওষুধের খালি শিশি ছড়িয়ে পড়েছিল। এটা দেখে অঙ্কুশ পাগল হয়ে গেল এবং বাড়ির মালিকের কলার ধরে ফেলল। কিন্তু তখনই পুলিশের গাড়ি সেখানে এসে পড়ল। বাড়ির মালিক মিথ্যে অভিযোগ করে বলল যে অঙ্কুশ তাকে খুন করার হুমকি দিয়েছে। পুলিশ কিছু না শুনে অঙ্কুশের ওপর লাঠি চালাতে শুরু করল এবং তার ছেঁড়া কাপড় আরও ছেড়ে দিল। অঙ্কুশ রাস্তায় পড়ে আর্তনাদ করছিল, আর তার মা চোখে জল নিয়ে তাকে দেখছিলেন। পুলিশওয়ালা অঙ্কুশের মুখে থুতু দিয়ে বলল, আবার এই এলাকায় দেখা পেলে হাজতে পৌঁছিয়ে দেব। অঙ্কুশ তার মাকে সাহায্য করে তুলে একটা পুরনো গাছের নিচে নিয়ে গেল, যেখানে বৃষ্টির পানি তাদের ভিজিয়ে দিচ্ছিল। তার মনে হচ্ছিল আজ তার জীবনের সবচেয়ে খারাপ দিন, কিন্তু সে কি জানত যে এখনও আরও অপমান বাকি আছে। রাতের অন্ধকারে সে দেখল যে তন্নি তার গাড়ি নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল এবং অঙ্কুশকে রাস্তায় পড়ে থাকতে দেখে গাড়ি থামাল। সে গাড়ির কাঁচ নামিয়ে 10 টাকার একটা সিক্কা অঙ্কুশের দিকে ছুঁড়ে দিয়ে বলল, আজ রাতের খাবার এটা দিয়ে খেয়ে নাও। অঙ্কুশ সেই সিক্কা তুলল না, বরং তার চোখে এমন ঘৃণাপূর্ণ চমক তৈরি করল যা তন্নিকে ভয় পাইয়ে দিল। তন্নি বিড়বিড় করতে করতে চলে গেল যে এর অহংকার এখনও কমেনি। অঙ্কুশ তার মায়ের কানে ধীরে ধীরে বলল, আর একটু অপেক্ষা করুন, আমি সব ঠিক করে দেব। তার মনে পড়ল তার পুরনো ফাটা ডায়েরির পেছনে একটা গোপন নম্বর লেখা ছিল, যেটা সে বছরের পর বছর ডায়াল করেনি। সে উঠে পাশের একটা পিসিওতে গেল, যেখানে সে তার মেহনতের শেষ দুটো সিক্কা ফেলল। ফোনের ঘণ্টা বাজতে লাগল এবং অঙ্কুশের হৃদয় ধড়ফড় করছিল যে সেই নম্বর এখনও চালু আছে কিনা। অন্য প্রান্ত থেকে একটা ভারী গলা এলো যে অঙ্কুশের নাম নিল এবং অঙ্কুশের রোমকোরস খাড়া হয়ে গেল। অঙ্কুশ শুধু বলল, আমার কাল সকালে এমন একটা জিনিস দরকার যা এই শহরকে নাড়িয়ে দেবে। ফোন কেটে যখন সে ফিরে এলো, তখন তার চলার ভঙ্গি বদলে গেছিল এবং তার মুখের লাচারি উধাও হয়ে গেছিল। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তখন অঙ্কুশ সেই ছেঁড়া জামাতেই ছিল, কিন্তু তার চোখে ছিল বিজয়ীর ভাব। সে আবার বাজারে গেল, যেখানে ম্যানেজার তাকে পেটানোর জন্য লাথি নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। ম্যানেজার যেই অঙ্কুশের ওপর হাত তুলতে চাইল, তখনই সেখানে একটা খুব বড় আর দামি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে একজন স্যুট পরা লোক বেরিয়ে এলো এবং অঙ্কুশকে দেখেই মাথা নিচু করে দিল। ম্যানেজার এবং আশেপাশের শ্রমিকরা হতবাক হয়ে গেল যে এত বড় লোক এই ফুটিচোরের সামনে কেন মাথা নিচু করছে। অঙ্কুশ সেই লোককে কিছু বলল না, শুধু তার ভাঙা রিকশার দিকে ইশারা করল। সেই লোক তৎক্ষণাৎ একটা ব্রিফকেস খুলে ম্যানেজারের মুখে নোটের বান্ডিল ছুড়ে দিয়ে বলল, আজ থেকে এই বাজার এই ছেলের। ম্যানেজারের ঘাম ছুটতে লাগল এবং সে অঙ্কুশের পায়ে পড়ে গেল, কিন্তু অঙ্কুশ তাকে লাথি মেরে সরিয়ে দিল। অঙ্কুশ এখনও তার পরিচয় প্রকাশ করেনি, কারণ তার আসল হিসাব তন্বীর সঙ্গে ছিল। সে তার সেই পুরনো রিকশায় চড়েই তন্বীর বাড়ির দিকে রওয়ানা দিল, যেখানে আজ একটা খুব বড় পার্টি ছিল। তন্বীর বাড়ির বাইরে বাউন্সাররা অঙ্কুশকে আটকে গালাগালি দিয়ে তাড়াতে লাগল। তখন অঙ্কুশ তার পকেট থেকে একটা পুরনো এবং নোংরা কার্ড বের করল, যা দেখে বাউন্সারদের হুঁশ উড়ে গেল। তারা তৎক্ষণাৎ রাস্তা ছেড়ে দিল এবং অঙ্কুশ সোজা সেই মহফিলের মাঝখানে চলে গেল, যেখানে শহরের সবচেয়ে বড় ধনীরা জড়ো হয়েছিল। তন্বী যেই অঙ্কুশকে দেখল, সে চিৎকার করে বলল, এই দুর্গন্ধময় ছেলেটাকে ভেতরে কে ঢুকতে দিয়েছে? অঙ্কুশ কিছু বলল না, শুধু এক কোণে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল, যেন সে কোনো কিছুর অপেক্ষায় আছে। তখন পার্টিতে একটা ঘোষণা হল যে এই শহরের সবচেয়ে বড় কোম্পানি সি লায়ন শিপিংয়ের আসল মালিক আজ এখানে আসছে। তন্বী এবং তার বাগদত্ত তাদের জায়গা থেকে উঠে দাঁড়াল, কারণ তাদের সেই কোম্পানি থেকে একটা খুব বড় কন্ট্রাক্ট দরকার ছিল।
তন্বী তার বাগদত্তকে বলল, যদি এই ডিল মিলে যায় তাহলে আমরা এই দেশের সবচেয়ে ধনী দম্পতি হয়ে যাব। অঙ্কুশ এসব শুনছিল এবং তার মুখে ছিল এক রহস্যময় হাসি, যা কোনো বড় ঝড়ের আভাস ছিল। যেই ঘড়িতে 12টা বাজল, পুরো হল তালির গুঞ্জনে ভরে গেল, কারণ ভিআইপি অতিথি আসছিল। তন্বীর চোখ দরজায় স্থির ছিল, কিন্তু তখন সে দেখল যে অঙ্কুশ মঞ্চের দিকে এগোচ্ছে। সে চিৎকার করে বলল, ওরে ভিখারি, নিচে নেমে আয়, সেখানে তোর মাও দাঁড়াতে পারবে না। অঙ্কুশ তার দিকে ঘুরে তাকিয়ে প্রথমবার জোরে হাসল, যা কোনো ভয়ঙ্কর আওয়াজের মতো ছিল। হলে উপস্থিত গার্ডরা অঙ্কুশের দিকে দৌড়ে এলো, কিন্তু তখনই এমন কিছু হল যে সবার শ্বাস থেমে গেল। অঙ্কুশ তার জামার উপর লাগানো সেই কালো সুতো ছিঁড়ে ফেলল এবং তার গলায় ঝকঝক করতে থাকা একটা পেন্ডেন্ট দেখা গেল, যা শুধু পৃথিবীর সবচেয়ে ধনী শিপিং খানদানের উত্তরাধিকারীর কাছেই থাকে। কিন্তু এখনও অঙ্কুশ তার জিভ খোলেনি এবং নিজের আসল নাম বলেনি, কারণ কারও বোধগম্য হচ্ছিল না যে এক সাধারণ শ্রমিকের কাছে সেই জিনিস কিভাবে এলো। তন্বীর বাগদত্ত ভয়ে কাঁপতে লাগল, কারণ সে সেই পেন্ডেন্টের দামের আন্দাজ করতে পেরেছিল। অঙ্কুশ মঞ্চে রাখা মাইকটা ধরে শুধু একটা বাক্য বলল, যাতে পুরো মহফিলে স্তব্ধতা নেমে এলো। সে বলল, যে সম্মান টাকা দিয়ে কেনা যায় সেটা সম্মান নয়, এবং যে দারিদ্র্যের উপহাস করে সে মানুষ নয়। তন্বী তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু অঙ্কুশ তার হাত ধরে ফেলল এবং তাকে নিজের চোখের দিকে তাকাতে বাধ্য করল। অঙ্কুশের চোখে সেই আগুন ছিল যা দেখে তন্বীর সামনে নিজের মৃত্যু দেখা দিল। তখন দরজা খুলে পুলিশের বড় অফিসাররা ভেতরে এলেন, কিন্তু তারা অঙ্কুশকে গ্রেফতার করতে নয়, বরং তাকে স্যালিউট করতে এসেছিলেন। অঙ্কুশ পুলিশওয়ালাকে বলল, এখনও সময় হয়নি, এবং সে সেখান থেকে বেরিয়ে গেল। সে রাতে আবার সেই গাছের নিচে ভিড়ে এলো, যেখানে তার মা ঘুমাচ্ছিলেন, এবং তাদের মাথায় হাত বুলিয়ে বলল, আর মাত্র একদিন। তার মায়ের চোখে সেই লাচারি ছিল যা দেখে অঙ্কুশের বুক ফেটে যাচ্ছিল। সারা রাত বৃষ্টি হতে লাগল, এবং অঙ্কুশ সেই গাছের আড়ালে মাকে বাঁচিয়ে নিজে পুরোপুরি ভিজে গেল। তার ছেঁড়া জামা শরীরে লেপটে গিয়েছিল এবং ঠান্ডায় তার দাঁত কিটকিট করছিল। সকাল হতেই সে আবার তার সেই পুরনো এবং বেঁকে যাওয়া রিকশায় চড়ল। আজ তাকে শহরের সবচেয়ে পশ এলাকায় যেতে হবে, কারণ সেখানে একটা খুব বড় কোঠিতে পুরনো লোহা আর কবার বের করার কাজ মিলেছিল। পথে চলতে চলতে অঙ্কুশের খিদের চক্কর লাগছিল, কিন্তু তার পকেটে একটা পয়সাও ছিল না। যখন সে সেই কোঠির বাইরে পৌঁছল, তখন দেখল সেখানে গাড়ির লাইন লেগে আছে। সেই কোঠি ছিল তন্বীর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং শহরের এক ধনী বিল্ডারের। অঙ্কুশ যেই গেটের ভেতর রিকশা ঢোকাল, গার্ড তাকে লাঠি মেরে আটকে দিল। গার্ড চিৎকার করে বলল, ওরে এক নোংরা নর্দমার পোকা, তোর এই জঞ্জাল রিকশা বাইরে রেখে আয়, নইলে হাওয়া বের করে দেব। অঙ্কুশ চুপচাপ রিকশা বাইরে রেখে মাথা নিচু করে ভেতরে গেল। কোঠির লনে তন্বী হাতে জুসের গ্লাস নিয়ে ঘুরছিল। যেই তার চোখে অঙ্কুশ পড়ল, সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। তন্বী তার বন্ধুকে বলল, দেখো রাহুল, এই ভিখারিকে আমি কালও বুঝিয়েছিলাম, কিন্তু এটা কুকুরের লেজের মতো বারবার আমার সামনে চলে আসে। রাহুল হাসতে হাসতে অঙ্কুশের কাছে গিয়ে তার ছেঁড়া জুতোর ওপর পা রেখে দিল। রাহুল বলল, শুনেছি তুই কবার বাছিস, তাহলে আজ তোকে একটা বড় কাজ দিচ্ছি। রাহুল তার পোষা কুকুরের মল সাফ করার দিকে ইশারা করে বলল, যদি তুই এটা সাফ করে দিস তাহলে আজকের খাবারের টাকা পাবি। অঙ্কুশের মুঠো শক্ত হয়ে গেল এবং তার মুখে রক্ত উঠে এলো, কিন্তু তার অসুস্থ মায়ের মুখ মনে পড়তেই সে আবার শান্ত হয়ে গেল। সে কিছু না বলে সেই নোংরা সাফ করতে শুরু করল, যখন তন্বী এবং রাহুল উপরে দাঁড়িয়ে তার ভিডিও করছিল। তন্বী হাসতে হাসতে বলল, অঙ্কুশ, দেখে নে, এটাই তোর আসল জায়গা এবং তুই কখনো এর ওপরে উঠতে পারবি না। দুপুরের তপ্ত রোদে অঙ্কুশের ঘাম বেরোচ্ছিল এবং কোঠির চাকররাও তাকে ধাক্কা মারছিল। কাজ শেষ হলে রাহুল তাকে টাকা দেওয়ার বদলে এক টুকরো বাসি রুটি ছুঁড়ে দিয়ে বলল, যা, এটা খেয়ে তোর খিদে মেটা। অঙ্কুশ সেই রুটি তুলল না এবং চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলো। রাস্তায় চলতে চলতে আবার সেই পুরনো লোকের সঙ্গে দেখা হল, যিনি কাল খাম দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই লোক অঙ্কুশের কাছে এসে বললেন, হুজুর, কতদিন এই জুলুম সহ্য করবেন? আপনি শুধু একবার ইশারা করুন।
অঙ্কুশ তাকে রাগ করে দেখে বলল, চুপ করুন, যতক্ষণ না আমি বলি কেউ কোনো হরকত করবে না। অঙ্কুশ তার বস্তির দিকে যাচ্ছিল যে তখন রাস্তায় কয়েকটা গুন্ডা তাকে ঘিরে ফেলল। এরা সেই গুন্ডা যাদের তনবীর বাগদত্ত অঙ্কুশকে আরও বেশি করে পেটানোর জন্য পাঠিয়েছিল। তারা অঙ্কুশের রিকশা নালায় ফেলে দিল এবং তাকে লাথি ঘুষি মারতে শুরু করল। অঙ্কুশ রাস্তায় পড়ে গেল এবং তার মাথা ফেটে গিয়ে রক্তের ধারা বইতে লাগল। গুন্ডারা চিৎকার করছিল, তোকে বলা হয়নি শহর ছেড়ে চলে যা, নইলে জ্যান্ত বাঁচবি না। অঙ্কুশ মাটিতে পড়ে ছটফট করছিল এবং আশেপাশ দিয়ে যাওয়া লোকেরা তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিল। তখনই সেখান দিয়ে তনবীর গাড়ি যাচ্ছিল এবং সে গাড়ি থামিয়ে অঙ্কুশের অবস্থা দেখল। তনবী গাড়ি থেকে নেমে অঙ্কুশের ঘায়ে তার স্যান্ডেলের নখ দিয়ে খোঁচা মেরে বলল, তুই মরে যাস না কেন, যাতে আমার চোখের সামনে থেকে এই নোংরা সাফ হয়ে যায়। অঙ্কুশ রক্তমাখা চোখে তাকে দেখল এবং তার চোখে এখনও সেই রহস্যময় চমক ছিল যা তনবীকে পলকের জন্য ভয় পাইয়ে দিল। তনবী বিড়বিড় করতে করতে চলে গেল যে এটা মানুষ নাকি পাথর। অঙ্কুশ কোনো মতে ল্যাংচাতে ল্যাংচাতে তার মায়ের কাছে পৌঁছাল, যেখানে বাড়ির মালিক আবার চিৎকার করছিল। বাড়ির মালিক অঙ্কুশের ওষুধের শেষ শিশিটাও মাটিতে ছুঁড়ে ভেঙে দিয়েছিল। অঙ্কুশ দেখল তার মায়ের শ্বাস উঠে যাচ্ছে এবং তার কাছে একটা টাকাও নেই। সে পাগলের মতো হাসপাতালের দিকে ছুটল, কিন্তু প্রত্যেক জায়গা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হল, কারণ অঙ্কুশের অবস্থা এখন মরার মতো হয়ে গিয়েছিল। তখন রাতের অন্ধকারে একটা অজানা কল অঙ্কুশের সেই পুরনো ভাঙা ফোনে এলো। অঙ্কুশ ফোন তুলে শুধু শুনল যে সময় পূর্ণ হয়েছে। অঙ্কুশ তার মুখের রক্ত মুছে এমন হাসি হাসল যা যে কোনো মানুষের আত্মা কাঁপিয়ে দেয়। সে তার ছেঁড়া জামার বোতাম লাগাল এবং তার ভাঙা রিকশা সেখানেই ফেলে রেখে বিনা সাহায্যে সেই দিকে হেঁটে চলল যেখানে শহরের সবচেয়ে বড় হোটেল গ্র্যান্ড প্যালেস। সেখানে আজ একটা আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মিলন হওয়ার কথা ছিল, যেখানে পুরো বিশ্বের ধনীরা আসবে। অঙ্কুশের ছেঁড়া কাপড় ধুলোয় মাখা ছিল এবং তার মাথা থেকে রক্ত ঝরছিল। সে যেই হোটেলের কাছে পৌঁছল, বাউন্সাররা তাকে ধরে রাস্তায় ফেলে দিল। অঙ্কুশ সেখানে মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে হাসতে লাগল। লোকেরা ভাবছিল যে এই ছেলেটা পাগল হয়ে গেছে, কিন্তু অঙ্কুশ জানত যে এই নীরবতা কোনো বড় ঝড়ের আগের। ঠিক তখনই হোটেলের ভিতর থেকে একজন বড় অফিসারের গলা ভেসে এলো, ভিআইপি গেস্টের গাড়ি এসে পড়েছে, সবাই সতর্ক হও। তনবী এবং তার ধনী বন্ধুরা সেই হোটেলের গেটের সামনে দাঁড়িয়ে অঙ্কুশের উপহাস করছিল। তনবী বলল, দেখো, এই ভিখারি এখানেও চলে এসেছে, হয়তো ভিক্ষা চাইতে এসেছে। অঙ্কুশ তনবীর চোখের দিকে সোজা তাকিয়ে প্রথমবার এক ভয়ঙ্কর গলায় বলল, কাল সকাল পর্যন্ত তুমি নিজের পরিচয় খুঁজতে থাকবে তনবী। তনবীর কিছুই বোধগম্য হল না। সে তাকে পাগল ভেবে ভিতরে চলে গেল, কারণ অঙ্কুশের চেহারায় এখনও সেই লাচারই ছিল, কিন্তু তার কথা বলার সুর পুরোপুরি বদলে গিয়েছিল। অঙ্কুশ তার ফাটা পকেট থেকে একটা সিক্কা হাওয়ায় ছুঁড়ে দিল। সিক্কা মাটিতে পড়তেই তার চোখে এক ভয়ানক শান্তি নেমে এলো। আগামী কয়েক ঘণ্টায় যা ঘটতে চলেছে তা এই শহরের কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। অঙ্কুশ হোটেলের বাইরের ফুটপাতে বসে পড়ল। সে আবার তার ফাটা পকেট থেকে একটা সিক্কা বের করে হাওয়ায় উড়িয়ে দিল। সিক্কাটা হোটেলের চকচকে টাইলসের উপর পড়ে ক্ষণ ক্ষণ শব্দ করে গড়িয়ে তনবীর দামি স্যান্ডেলের কাছে গিয়ে থেমে গেল। তনবী নাক কুঁচকে সেই সিক্কাটা দেখল যেন কোনো বিষাক্ত বিছু। সে নিজের হিল দিয়ে সিক্কাটায় লাথি মেরে সেটাকে পাশের নোংরা নর্দমায় ফেলে দিল। তারপর জোরে হেসে তার সখীর সঙ্গে বলল, দেখো, এই কাঙালের রাজত্ব এখনও 10 টাকার সিক্কায় আটকে আছে। অঙ্কুশ কিছু বলল না, শুধু ঝুঁকে তার ফাটা চপ্পল ঠিক করতে লাগল, যার ফিতে আবার ছিঁড়ে গিয়েছিল।
রাতের নীরবতা গাঢ় হয়ে উঠছিল। হোটেলের বাইরে দাঁড়ানো বাউন্সাররা অঙ্কুশের কলার ধরে তাকে রাস্তার ওপারে টেনে নিয়ে গেল। একজন বাউন্সার তার পেটে লাথি মেরে বলল, ওরে ভিখারি, এখানে আর দেখা পেলে পা ভেঙে হাতে দিয়ে দেব। অঙ্কুশ রাস্তার ধারের ফুটপাতে পড়ে গেল, যেখানে আশ্রয়হীন কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল। তার মাথার ক্ষত আবার রক্ত ঝরাতে শুরু করেছিল এবং রক্ত তার চোখের সামনে ঝাপসা করে দিচ্ছিল। সে হামাগুড়ি দিয়ে সেই গাছের কাছে পৌঁছল যেখানে তার মা কাঁপছিলেন। মায়ের গলা এখন আরও ক্ষীণ হয়ে গিয়েছিল এবং তিনি শুধু পানি পানি বলে ডাকছিলেন। অঙ্কুশ পাশের একটা নল থেকে তার ফাটা বোতলে পানি ভরল, কিন্তু নল থেকে ময়লা পানি বেরোচ্ছিল। তার কাছে মাকে একটা বিস্কুট খাওয়ানোর টাকাও ছিল না। ক্ষুধা আর তৃষ্ণায় অঙ্কুশের শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। ঠিক তখনই একটা কচরা তোলার গাড়ি গেল এবং ড্রাইভার চিৎকার করে বলল, এই কচরা, এখান থেকে সরা, নইলে গাড়ি চাপা দিয়ে দেব। অঙ্কুশ মাকে সাহায্য করে তুলে পাশের একটা পুরনো ভাঙা বাসস্টপের বেঞ্চে শুইয়ে দিল। সেখানে মশা তাদের কামড়াচ্ছিল এবং দুর্গন্ধ এত প্রবল ছিল যে শ্বাস নেওয়ায় কঠিন হয়ে পড়েছিল। অঙ্কুশ নিজের ছেঁড়া জামা খুলে মাকে ঢেকে দিল এবং নিজে নগ্ন শরীরে সেই ঠান্ডা রাতে কাঁপতে লাগল। তার বুকে পুরনো চোটের দাগ ছিল যা তার দারিদ্র্যের সাক্ষী দিচ্ছিল। সকাল 4টে বাজছিল যখন অঙ্কুশের মনে হল তার মায়ের শরীর পাথরের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সে পাগলের মতো রাস্তায় দৌড়াতে লাগল এবং প্রত্যেক যাওয়া গাড়িতে হাত তুলল, কিন্তু কেউ তার দামি গাড়ি থামাল না। এক ধনী ছেলে গাড়ির কাঁচ নামিয়ে অঙ্কুশের উপর বাকি ঠান্ডা জুস ঠেলে দিয়ে হাসতে হাসতে চলে গেল। অঙ্কুশ রাস্তার মাঝখানে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার মনে হচ্ছিল তার মেহনত আর সততা তাকে শুধু অপমান ছাড়া আর কিছুই দেয়নি। সে মায়ের কাছে ফিরে এসে দেখল কয়েকটা আশ্রয়হীন ছেলে তাদের পাশে দাঁড়িয়ে উপহাস করছে। তারা অঙ্কুশের সেই পুরনো রিকশাটা তুলে নিয়ে পাথর ছুঁড়ে পুরোপুরি ভেঙে ফেলেছিল। অঙ্কুশ তাদের থামাতে গেলে তারা তাকে মাটিতে ফেলে তার মুখে কাদা মাখিয়ে দিল। অঙ্কুশ সেখানেই পড়ে রইল। তার চোখে আর কোনো আশা অবশিষ্ট ছিল না। যখন সূর্যের প্রথম কিরণ উঠল, অঙ্কুশ দেখল হোটেল গ্র্যান্ড প্যালেসের বাইরে ব্যস্ততা বেড়ে গেছে। সেখানে বড় বড় ব্যানার লাগানো হচ্ছিল, যাতে লেখা ছিল ইন্টারন্যাশনাল মেরিটাইম সামিট। অঙ্কুশ সেই ছেঁড়া অবস্থাতেই সেখানে পৌঁছল, কারণ সে জানত আজ শহরের সব ধনী লোক জড়ো হবে এবং হয়তো কেউ তাকে সামান্য কাজ দেবে। সে হোটেলের পেছনের দরজায় গিয়ে শেফের পা জড়িয়ে ধরে বলল, সাহেব, আমাকে বাসন মাজার কাজ দিন। শেফ তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, তোর চেহারা দেখলে কুকুরও খালার ছেড়ে দেবে, এখান থেকে দূর হয়ে যা। অঙ্কুশকে সেখান থেকেও ধাক্কা মেরে বেল করে দেওয়া হল। সে হোটেলের পার্কিংয়ে লুকিয়ে পড়ল, যেখানে সে আশা করেছিল গাড়ি সাফ করার কাজ মিলবে। সেখানে আবার তন্নির সঙ্গে দেখা হল, যে তার বাগদত্তের সঙ্গে তার নতুন চকচকে গাড়ি থেকে নামছিল। তন্নি অঙ্কুশকে দেখে তার সখীদের বলল, এই ছেলেটা পিছু ছাড়ছে না, হয়তো পুলিশের লাঠি খেতেই তার ভালো লাগে। তন্নির বাগদত্ত অঙ্কুশের হাতে নিজের দামি গাড়ির চাবি ছুঁড়ে মেরে বলল, যা, এটা সাফ কর, আর যদি একটা আঁচড়ও পড়ে তাহলে তোকে জেলে পাঠিয়ে দেব। অঙ্কুশ কাঁপা হাতে কাপড় তুলে গাড়ি সাফ করতে লাগল, অথচ সে নিজে দুদিন ধরে না খেয়েছিল। গাড়ি সাফ করার পর যখন সে টাকা চাইল, তন্নি তার পার্স থেকে একটা ফাটা 20 টাকার নোট বের করে হাওয়ায় উড়িয়ে দিল। অঙ্কুশ নোটটা ধরার জন্য দৌড়ল, কিন্তু তার পা পিছলে গিয়ে সে কাদায় পড়ে গেল। পুরো পার্কিংয়ে হাসির ফোয়ারা ছুটল। অঙ্কুশ সেখানে মাটিতে মাখামাখি হয়ে নিজের কপালকে দোষারোপ করতে লাগল। সে দেখল তার মায়ের ওষুধের প্রেসক্রিপশনও সেই কাদায় ভিজে নষ্ট হয়ে গেছে। অঙ্কুশের বুক ধসে পড়ল, কারণ এখন তার কাছে মায়ের ওষুধের নামও আর অবশিষ্ট ছিল না। সে পাগলের মতো সেই প্রেসক্রিপশন শুকানোর চেষ্টা করল, কিন্তু সব বৃথা। ঠিক তখনই একটা বড় কালো গাড়ি তার কাছে এসে থামল।
এবং তা থেকে একজন লোক নেমে অঙ্কুশকে মনোযোগ দিয়ে দেখল। সেই লোক জিজ্ঞাসা করল, তোমার এই অবস্থা কে করেছে? অঙ্কুশ কিছু বলল না, শুধু মাথা নিচু করে রাখল, কারণ সে জানত অভিযোগ করলে দারিদ্র্য কমে না। সেই লোক অঙ্কুশকে একটা পুরনো খাম দিয়ে বলল, এটা যত্ন করে রেখো, হয়তো তোমার কাজে লাগবে। অঙ্কুশ খামটা না খুলেই নিজের ফাটা পকেটে রেখে দিল। সে আবার মায়ের কাছে যাচ্ছিল যে তখন পথে বাড়ির মালিকের গুন্ডানা তাকে আবার ধরে ফেলল। তারা অঙ্কুশকে একটা অন্ধকার গোডাউনে নিয়ে বন্ধ করে দিয়ে বলল, ভাড়া না আসা পর্যন্ত তুই এখানেই পচবি। অঙ্কুশ সেই অন্ধকার ঘরে একা ছিল এবং বাইরে থেকে তার মায়ের কাশির আওয়াজ আসছিল। সে দরজায় ধাক্কা দিতে লাগল, কিন্তু কেউ শুনছিল না। তার চোখে এখন এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল, যা কোনো বড় ঝড়ের ইশারা দিচ্ছিল। সে সেই খামটা বের করল যা লোকটি দিয়েছিল, কিন্তু অন্ধকারে কিছু পড়তে পারছিল না। অঙ্কুশ দেয়ালে মাথা ঠুকে দিল এবং তার কপাল থেকে রক্ত বেরোতে লাগল। তার বোধগম্য হচ্ছিল না কেন তার জীবনে এত অন্ধকার। তখন তার মনে পড়ল আজ সেই দিন যার জন্য সে বছরের পর বছর অপেক্ষা করছিল, কিন্তু এখন সে একটা অন্ধকার কারাগারে বন্ধ। অঙ্কুশ তার সব শক্তি জড়ো করে সেই পুরনো কাঠের দরজায় জোরে ধাক্কা মারল। দরজা ভাঙল না, কিন্তু তার কাঁধ খুলে গেল। সে যন্ত্রণায় ছটফট করে উঠল এবং মেঝেতে শুয়ে পড়ল। হোটেলে সম্মেলন শুরু হয়ে যাচ্ছিল এবং তন্নি ও তার সঙ্গীরা সেই কন্ট্রাক্ট সাইন করতে চলেছিল, যা তাদের জীবন বদলে দেবে। অঙ্কুশের মনে হচ্ছিল সে হেরে গেছে। ঠিক তখনই গোডাউনের ছাদ থেকে একটা ছোট আলোর রশ্মি তার মুখে পড়ল। অঙ্কুশ সেই আলোয় নিজের হাত দেখল, যা মেহনতের কারণে পুরো কালো হয়ে গিয়েছিল। সে আরেকবার চেষ্টা করল এবং এবার নিজের অসহায়তাকে শক্তিতে পরিণত করল। সে কোনো মতে গোডাউনের জানালার কাছে পৌঁছল এবং বাইরে দেখল গাড়িগুলো দ্রুত হোটেলের দিকে যাচ্ছে। অঙ্কুশ জানালা থেকে লাফিয়ে পড়ল এবং উঁচু থেকে পড়ার কারণে তার পা মারাত্মকভাবে মচকে গেল। সে ল্যাংচাতে ল্যাংচাতে রাস্তায় দৌড়াতে লাগল, যখন তার রক্ত প্রতি পদক্ষেপে চিহ্ন রেখে যাচ্ছিল। লোকেরা তাকে দেখে পাগল ভেবে রাস্তা ছেড়ে দিচ্ছিল। অঙ্কুশের মাথায় শুধু একটাই চিন্তা ছিল, আজ তাকে ওই হোটেলের ভিতরে ঢুকতেই হবে, চাইলে তার প্রাণ চলে যাক। সে যেই হোটেলের কাছে পৌঁছল, দেখল তন্নি ও রাহুল স্টেজে দাঁড়িয়ে বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে। গেটে পৌঁছাতেই গার্ডরা আবার তাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করল। অঙ্কুশ মাটিতে পড়ে গেল এবং তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। তার মনে হচ্ছিল এবার সব শেষ, সে আর মাকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই হোটেলের লাউডস্পিকারে একটা নাম গুঞ্জন করে উঠল, যা পুরো হলকে নীরব করে দিল। তন্নির মুখের রং উড়ে গেল এবং সে চারদিকে তাকাতে লাগল সেই ব্যক্তি কোথায়। অঙ্কুশ মাটিতে পড়ে তার শেষ শ্বাস গুনছিল এবং তার হাত সেই ফাটা খামের উপর ছিল, যা তার পকেট থেকে বেরিয়ে এসেছিল। হলে উপস্থিত হাজারো মানুষের চোখ এখন মূল দরজার দিকে, যেখান থেকে সেই অজানা মালিক আসছিলেন। অঙ্কুশ চোখ বন্ধ করে ফেলল। বন্ধ হয়ে আসা চোখের সামনে তার পুরো জীবন একটা সিনেমার মতো ঘুরে গেল। হোটেলের বাউন্সাররা তাকে আবর্জনার স্তূপের মতো টেনে গেটের বাইরে রাস্তায় ফেলে দিয়েছিল। তার মাথা থেকে ঝরা রক্ত এখন তার ছেঁড়া জামাকে পুরোপুরি লাল করে দিয়েছিল। ঠিক সেই সময় হোটেলের আলিশান হলে মাইকে ঘোষণা হল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, স্বাগত জানান সেই মহান ব্যক্তিত্বকে, যিনি এই পুরো শহরের বন্দর এবং এই হোটেলের আসল মালিক। তার একটি স্বাক্ষরে তন্নির ডুবন্ত কোম্পানি কোটি কোটি টাকার কন্ট্রাক্ট পেতে পারে। তন্নি তার সিল্কের শাড়ি সামলাতে এবং মুখে নকল হাসি নিয়ে স্টেজের কাছে দাঁড়িয়েছিল। তার বাগদত্ত রাহুল গর্বে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল, কারণ তার বিশ্বাস ছিল আজ তাদের ভাগ্য ফিরবে। বাইরে রাস্তায় পড়ে থাকা অঙ্কুশ কাপা আঙুলে সেই ফাটা খাম খুলল, যা লোকটি তাকে দিয়েছিল। খামের ভিতর কোনো টাকা ছিল না, বরং ছোট একটা সোনালি মেডেলিয়েন ছিল, যার ওপর একটা সিংহের নিশান ছিল। অঙ্কুশ সেই নিশান দেখামাত্র তার সব যন্ত্রণা ভুলে গেল এবং ভাঙা পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করল। সেই ল্যাংচাতে ল্যাংচাতে
আবার হোটেলের মূল দরজার দিকে এগোল। এবার যখন গার্ডরা তাকে আটকাতে লাঠি তুলল, অঙ্কুশ সেই সোনালি মেডালিয়ান তাদের সামনে তুলে ধরল। সেই উঁচু বাউন্সারদের হাত হাওয়াতেই জমে গেল এবং তাদের মুখে এমন ভয় ছড়িয়ে পড়ল যেন তারা সাক্ষাৎ মৃত্যু দেখেছে। তারা তৎক্ষণাৎ রাস্তা ছেড়ে দিয়ে মাথা নিচু করে অঙ্কুশকে ভিতরে যাওয়ার পথ করে দিল। অঙ্কুশ সেই ছেঁড়া কাপড়ে কাদা আর রক্তে মাখামাখি হয়ে হলের মাঝখানে পৌঁছে গেল, যেখানে সুগন্ধি আর অমিত বৈভবের প্রদর্শনী চরমে ছিল। অঙ্কুশ হলে ঢোকামাত্র তন্নির চোখ তার উপর পড়ল। সে চিৎকার করে স্টেজ থেকে নেমে এসে অঙ্কুশের কলার ধরে ফেলল। তোর সাহস কি করে হলো এখানে আসার? তুই আমার মহফিল নোংরা করে দিয়েছিস। গার্ডস, এক্ষুনি এটাকে ধাক্কা মেরে বাইরে বের করে দাও, নইলে আমি তোদের সবার চাকরি খেয়ে নেব। রাহুলও সেখানে এসে অঙ্কুশের বুকে আঙুল ঠেকিয়ে বলল, ওরে ভিখারি, আজ তোকে জেলে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। অঙ্কুশ চুপচাপ তন্নির চোখের দিকে তাকিয়েছিল। সেখানে এখন আর কোনো অসহায়তা ছিল না, বরং ছিল গভীর সমুদ্র। ঠিক তখনই হোটেলের জেনারেল ম্যানেজার এবং শহরের সবচেয়ে বড় পুলিশ কমিশনার দৌড়ে সেখানে এসে পৌঁছলেন। তন্নি ভাবল তারা অঙ্কুশকে গ্রেফতার করতে এসেছে এবং হেসে বলল, কমিশনার সাহেব, এই আবর্জনাকে এখান থেকে নিয়ে যান। কিন্তু পরের মুহূর্তে যা ঘটল তা হাজারো মানুষের হৃদস্পন্দন থমকে দিল। পুলিশ কমিশনার এবং ম্যানেজার অঙ্কুশের সামনে ঝুঁকে সালাম করলেন। ম্যানেজার কাঁপা গলায় বললেন, স্যার, আমরা ক্ষমা চাইছি। আমাদের ধারণা ছিল না যে আপনি এই অবস্থায় আসবেন। হলে স্তব্ধতা নেমে এলো। তন্নির হাত থেকে জুসের গ্লাস পড়ে গেল। অঙ্কুশ তার ছেঁড়া পকেট থেকে একটা রুমাল বের করে মুখের রক্ত মুছতে মুছতে সোজা স্টেজের দিকে এগোল। মঞ্চে উঠে অঙ্কুশ তার ছেঁড়া জামার হাতা গুটিয়ে দেখাল, যেখানে তার কবজিতে একটা খুব পুরনো এবং মূল্যবান জন্মচিহ্ন ছিল, যা শুধু সি লায়ন খানদানের উত্তরাধিকারীদের কাছেই থাকে। অঙ্কুশ মাইক ধরতেই তার গলা পুরো হলে সিংহের গর্জনের মতো গুঞ্জরিত হল। সে বলল, তন্নি, তুমি কাল বলেছিলে আমার অবস্থান নর্দমার পোকার মতো, আর আজ যে কন্ট্রাক্টের জন্য তুমি এখানে দাঁড়িয়ে আছো, সেই কন্ট্রাক্টে স্বাক্ষর করার হাতটা আমারই হওয়ার কথা ছিল। তনবীরের পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং সে কাঁপতে লাগল। অঙ্কুশ আরও বলল, আমি গত ৩ বছর ধরে নিজের পরিচয় লুকিয়েছিলাম, কারণ আমার দাদু আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, টাকা আর নাম ছাড়া এই দুনিয়ার আসল চেহারা দেখো। আমি দারিদ্র্য দেখেছি, ক্ষুধা দেখেছি, এবং সবচেয়ে বড় কথা, তোমার সেই ঘৃণা দেখেছি যা তুমি একজন মানুষের প্রতি দেখিয়েছ। রাহুল মাঝখানে কথা বলতে চাইলে অঙ্কুশ তাকে ইশারা করল। তৎক্ষণাৎ স্ক্রিনে রাহুলের কোম্পানির দেউলিয়া হওয়ার নথি দেখা গেল। অঙ্কুশ বলল, রাহুল, তোমার কোম্পানি এখন আমার, আর তনবি, তোমার যে কোম্পানি আজ নিলাম হতে যাচ্ছিল, সেটা বাঁচানোর একমাত্র ব্যক্তি আমিই ছিলাম, কিন্তু এখন আর নয়। তনবি পাগলের মতো দৌড়ে স্টেজে উঠে অঙ্কুশের পায়ে পড়ে গেল। সে ফুপিয়ে কেঁদে বলল, অঙ্কুশ, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে মানুষের মানুষত্ব কাপড়ে হয় না। সে অঙ্কুশের নোংরা ও ধুলোমাখা পা দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে কাকুতি করতে লাগল। আমার কোম্পানি কেড়ে নিও না, আমার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। অঙ্কুশ ধীরে ধীরে নিজের পা সরিয়ে নিয়ে বলল, তুমি যখন আমি খিদে মরছিলাম তখন এক টুকরো রুটিও দাওনি। আমার অসুস্থ মাকে রাস্তায় ফেলে দিয়েছিলে। আজ যে তুমি এখানে কাকুতি করছ, এটা অনুতাপ নয়, এটা তোমার অমিত সম্পদ হারানোর ভয়। অঙ্কুশ ম্যানেজারের দিকে তাকিয়ে আদেশ দিলেন, এই হলে যত লোক আছে যারা গরিবদের উপহাস করে, তাদের এক্ষুনি বের করে দাও, আর তনবীর কোম্পানিকে আজই ব্ল্যাকলিস্ট করো। তনবি মেঝেতে বসে জোরে জোরে কাঁদছিল, কিন্তু এখন আর তাকে তোলার কেউ ছিল না, কারণ যাকে সে লাথি মেরেছিল সেই আজ তার ভাগ্য বিধাতা হয়ে দাঁড়িয়েছিল। অঙ্কুশ সেই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে সোজা সেই পুরনো গাছের নিচে চলে গেল, যেখানে তার মা শুয়েছিলেন। এবার তার সঙ্গে ছিল শহরের সবচেয়ে বড় ডাক্তারদের টিম এবং অ্যাম্বুলেন্স। অঙ্কুশ মায়ের হাত ধরে বলল, মা, আপনার ছেলে জিতে গেছে, এখন আপনাকে আর কারো সামনে হাত পাততে হবে না। মায়ের চোখে আনন্দের অশ্রু ছিল। তিনি অঙ্কুশের মাথায় হাত রাখলেন।
অঙ্কুশ তার সেই ফাটা পুরনো রিকশার দিকে তাকাল, যা এখন আবর্জনায় পরিণত হয়েছে। মনে মনে ভাবল, মহলের দেয়ালের চেয়ে অনেক বেশি কড়া শিক্ষা তাকে সেই সরু গলিগুলোই দিয়েছে। অঙ্কুশ এখন শহরের সবচেয়ে বড় নাম হয়ে উঠেছে, কিন্তু সে তার সরলতা ছাড়েনি। নিজের প্রথম উপার্জন দিয়ে সে গরিব শ্রমিকদের জন্য একটা হাসপাতাল বানিয়েছে, যেখানে চিকিৎসার জন্য কাউকে নিজের পরিচয় দিতে হয় না। তন্বী এখন সেই রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছে, যেখানে সে এক সময় অঙ্কুশের অপমান করেছিল। এখন তার বুঝতে বাকি নেই যে সময়ের চাকা যখন ঘোরে, তখন রাজাকে রঙ্ক হয়ে যেতে সময় লাগে না। বন্ধুরা, আশা করি অঙ্কুশের এই গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং একটা বড় শিক্ষা দিয়েছে। কখনো কারো দারিদ্র্যের উপহাস করবেন না, কারণ সময় বদলাতে দেরি হয় না। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেল প্রেরণা সাগর স্টোরিজকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য আরও এমন আবেগপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে পারি। কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।